গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো জানুয়ারির 9 তারিখ, বারটা হলো বৃহস্পতিবার। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি পিসি রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমাদের তো ডাক্তার দেখানো পরশু দিনই হয়ে গেছিলো, তো কালকের দিনটা আমরা থেকে গেছিলাম, তবে আজকে আমরা বাড়িতে চলে যাব। তো সেই জন্যেই সকাল সকাল পিসির রান্নাবান্না হয়ে গেছে। মণ্ডলবাবু তো রেডি হয়ে গেছে, তবে না, আমি এখনও রেডি হইনি। ভাবছি খাওয়া দাওয়া করে তারপর একবারে রেডি হব। তো এদিকে ভাইকে ডাকতে এসেছিলাম খাওয়ার জন্যে। তো ভাই বলছে এখন ভাত খাবে না, যদিও ভাই সকাল সকাল ভাত খায় না। সকালবেলায় ভাত খেতে আমারও খুব একটা ইচ্ছে করে না, তবে কখনো কখনো খেতে হয়, যেমন আজকে সকালে খেতে হচ্ছে। তো এদিকে আমি মণ্ডলবাবুকে ভাতটা বেড়ে দিয়েছি, সেই সাথে নিজের ভাতটাও বেড়ে নিয়েছি। এবার দুজন খাওয়া দাওয়া করি, তারপর রেডি হয়ে বেরোবো। খাওয়া দাওয়া করে আমরা দুজনাই রেডি হয়ে নিয়েছি, আর এবার আমরা ব্যাগপত্র নিয়ে নিচে চলে এসেছি। ভেবেছিলাম সকালবেলায় একবার মণিপিসির সঙ্গে দেখা করতে যাব, তবে সেটা আর হলো না। সকালবেলায় আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই সাথে গোছগাছ করতে করতে কখন যে সময় হয়ে গেছে বুঝতেই পারিনি। মণিপিসির সঙ্গে যদিও কালকে দেখা হয়েছিল, তবে আজকে সকালে আর দেখা হলো না। তো এদিকে আমরা রিক্সা পেয়ে গেছি আর চলে এসেছি স্টেশনে। টিকিট কাটা হয়ে গেছে, তো চলো দেখি কত নাম্বারে আমাদের ট্রেনটা দেবে। তো আমরা ওই 11টার দিকে একটা কৃষ্ণনগর লোকাল আছে, সেটাই ধরবো। জানি না আমি সময়টা ঠিক বললাম না ভুল বললাম। তো আমরা এদিকে প্ল্যাটফর্মে চলে এসেছি, তবে ট্রেন এখনও ঢোকেনি। তো আমরা দুজন এখন অপেক্ষাই করছি। আর সবসময় মণ্ডলবাবু একটু আগে আসতেই পছন্দ করে। আমি যেমন সব কিছুতেই লেট করি, আর ও সব কিছুতেই আগে থাকে। তো এদিকে আমাদের কৃষ্ণনগর লোকালটা ঢুকে পড়েছে, আর দেখি এবার ট্রেনে জায়গা পাওয়া যায় কি না। মণ্ডলবাবুকে বললাম চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কৃষ্ণনগরে আমাদের খুব বেশি হাঁটার প্রয়োজন হবে না। তো আমরা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, সামনেই না ভেন্ডরটা পড়েছে। তো আমরা ভেন্ডরেই উঠেছি, তবে উঠে আমরা কিছু ভুল করিনি। আমি তো উঠেই জায়গা পেয়ে গেছিলাম, তবে মণ্ডলবাবু খানিকক্ষণ দাঁড়ানোর পর জায়গা পেয়ে গেছে। দেখলাম তোমরা অনেকেই মণ্ডলবাবুর হাসি মুখটা মিস করছো। আসলে ওর যেহেতু মুখেই সমস্যা, তাই ও খুব একটা হাসে না। আর সত্যি কথা বলতে ক্যামেরার সামনে তো একদমই হাসতে চায় না। আর আমিও তোমাদেরকে ওর সেই হাসিটা দেখাতে চাই, যেটা তোমরা আগে দেখেছো। তো মা কালীর কৃপা থাকলে সেই হাসিটা খুব তাড়াতাড়ি আমরা সবাই দেখব। তো এদিকে তো মণ্ডলবাবু আমাকে পেয়ারা কিনে দিল, তবে পেয়ারাটা না ভালো ছিল না, এত শক্ত। আমি একটু পাকা পেয়ারা পছন্দ করি, ও নিজেও পাকা পেয়ারা পছন্দ করে। তো আমরা বুঝতেই পারিনি যে পেয়ারাটা কাঁচা হবে। তো তারপর কিছু গজা কেনা হলো, আর তারপর এক ভদ্রলোক এসেছেন গান করতে। ঈশ্বর ওনাকে দৃষ্টি দেননি, তবে খুব সুন্দর গানের গলা দিয়েছেন। চলো তোমাদেরও একটু শোনাই। এটা খুব সত্যি কথা। আমরা সবসময় আমাদের সমস্যাকেই বড় করে দেখি। আমরা ভাবি আমাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা হয়তো আর কারোর সঙ্গে হচ্ছে না, তবে আমাদের থেকেও যে মানুষ অনেক খারাপ আছে সেটা হয়তো রাস্তায় চলার পথে আমরা অনেক সময় দেখতে পাই। যাই হোক, এদিকে মণ্ডলবাবুকে বললাম এক প্যাকেট দিলখুশ কিনতে, আর তারপর আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। চলো এবার আমাদের নামার পালা। এই পর্যন্ত আমাদের যাত্রা বেশ সুগম ছিল, তবে এরপর থেকেই দুর্গম হবে। আসলে এই বাস জার্নিটা না একদমই ভালো লাগে না, আর অনেক দিন পর পর বাসে উঠলে না খুবই শরীর খারাপ করে। আর এই কারণেই না এখন আমার কোথাও যেতে ইচ্ছে করে না, আর কোথাও গেলে না সেখান থেকে আসতেও ইচ্ছে করে না, মানে মাঝখানের এই জার্নিটুকুর জন্য। আমরা স্টেশন থেকে টোটো ধরে চলে এসেছি সদর মোড়ে। সদর মোড়ে যাবো একটু ওষুধের দোকানে। তো এখানে যে ওষুধের দোকানে আমরা এসেছিলাম আর যে জিনিসটা নেওয়ার জন্য এসেছিলাম সেটা পেলাম না। তো এখান থেকে আবার টোটো ধরে আমরা চলে এসেছি পোস্ট অফিস মোড়ে। তো পোস্ট অফিস মোড়ে বেশ কয়েকটা জায়গায় যাব, তবে তার আগে আমরা চলে এসেছি একটা চাদরের দোকানে।
এর আগেও যখন মণ্ডলবাবু এসেছিল তখন তো একবার কৃষ্ণনগরে এসেছিলাম, তখন এই দোকানটাতে আমি বেশ কয়েকটা চাদর দেখে গেছিলাম। তো আমার পছন্দ হয়েছিল তখনও, তবে ভেবেছিলাম এখন নিয়ে কি হবে, সেই তো ঘরে পড়েই থাকবে। তো আজকে ভাবছি না, একটা চাদর আমি নিয়েই যাব। তো মণ্ডলবাবু আমার জন্যে এই চাদরটা পছন্দ করলো। আরও অনেক চাদর দেখলাম, তবে আমি না বুঝতে পারছি না যে কোনটা পরলে আমাকে ভালো লাগবে, কিন্তু মণ্ডলবাবুর এই চাদরটাই পছন্দ। তো আমি ওকে আরও কয়েকটা চাদর দেখালাম। আমার তো চোখে সবগুলোই ভালো লাগছিল, আর সামনাসামনি না চাদরগুলো আরও বেশি ভালো লাগছিল। আর দেখবে, দোকানে যখন কোনো জিনিস কিনতে যাবে তখন তোমার মনে হবে আমাকে এটা পরলে ভালো লাগবে, তো এটার থেকে ওটা ভালো নয় তো। তো আমার এখন ঠিক সেই রকমই মনে হচ্ছিল। তবে মণ্ডলবাবু ফাইনাল করে নিয়েছে, ও ওদিকে বিল করাতে চলে গেছে। তবে হ্যাঁ, ও যে চাদরটা পছন্দ করেছে সেটা আমারও খুব পছন্দ হয়েছে, কারণ ওই লাল কালারটা না এত মিষ্টি। আর আমি ছোটোবেলা থেকেই না লাল জামা পরতে খুব পছন্দ করতাম। আমার গায়ের রং চাপা হলেও আমি লাল জামা অনেক পরেছি, আর আমার লালের প্রতি না আলাদাই একটা ভালোবাসা আছে। তবে হ্যাঁ, তাই বলে আমার সব লাল রং কিন্তু ভালো লাগে না, লালের মধ্যেও অনেক ভাগ আছে। তো আমাদের তো চাদর নেওয়া হয়ে গেছে, আর তারপর আমরা চলে এসেছি একটা ওষুধের দোকানে। তো এখানে মণ্ডলবাবুর যে আইপ্যাডটা খুঁজছিলাম সেটা পেলাম, কিন্তু আইপ্যাড জিনিসটা কি সেটা তো আমরা জানতাম না। তবে যে জিনিসটা দেখালো সেটা মণ্ডলবাবুর খুব একটা পছন্দ হয়নি। আসলে ও বলছে আমাকে যে সুবিধার জন্যে এটা পড়তে বলেছে, এটা পড়লে আমার সুবিধার থেকে না অসুবিধাই বেশি হবে। তো সেই জন্যে ও আর নিল না। আর তারপর চলে এসেছি একটা ইলেকট্রিক দোকানে। ইলেকট্রিক দোকান আমরা পোস্ট অফিস মোড়েও খুঁজছিলাম, তবে পাইনি। তো এখানে একটা পেলাম, ছোটোখাটো একটা দোকান। আর এখান থেকে ভাবছি একটা হিটার নেব। তবে এখানে একটাই হিটার আছে বলে মণ্ডলবাবুর পছন্দ হলো না। তো বলছে থাক, ওদিকে বাড়িতে গিয়ে আমরা নিয়ে নেব। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বেশ খানিকটা পথ চলে এসেছি। আর এখান থেকে মণ্ডলবাবু চুইনগাম নিল। তো এখন দুজন চুইনগাম চিবোতে চিবোতে যেখান থেকে টোটো ধরে আমরা পোস্ট অফিস মোড়ে গেছিলাম, প্রায় সেইখানে চলে এসেছি। তো আমরা খুঁজছিলাম একটা গ্রসারি শপ, তো সেটা খুঁজতে খুঁজতেই আমরা অত দূর চলে গেছিলাম। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। তবে এদিকে দেখছি একটা স্টেট বাস দাঁড়িয়ে আছে, আর আমরা বাসে উঠে বসেও পড়েছি। বাসটা পুরো ফাঁকাই ছিল। তবে আজকে বাসে উঠে আমার একটু শরীর খারাপ করছিল, তাই গোটা রাস্তা চোখ বন্ধ করেছিলাম। তো এদিকে আমরা বাজারে নেমে পড়েছি। তবে না, এখনই আমরা বাড়িতে যাব না, এখন আমরা যাব মণ্ডলবাবুকে ফিজিওথেরাপি করাতে। আমরা খোঁজ পেয়েছি আমাদের পাশের গ্রামে একজন ফিজিওথেরাপি করান। ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম, ওনাকে বলেছিলাম আজকে বাড়িতে যেতে। তবে কোনো কারণবশত উনি আজকে বাড়িতে যেতে পারবেন না। তো উনি বলেছেন যদি সম্ভব হয় ওনার বাড়িতে আসতে। সেই জন্যে আমরা বাজার থেকে বাড়িতে না গিয়ে আগে ওনার বাড়িতে চলে এসেছি। ভদ্রলোকের বাড়িটা আমাদের পাশের গ্রামে। আমাদের যেহেতু নামতেই অনেকটা দেরি হয়ে গেছে, তাই কাজটা করিয়ে যাওয়াই ভালো বলে মনে হলো। আর মণ্ডলবাবুর ফিজিওথেরাপিটা ভীষণ দরকার, ওষুধের থেকেও এটা বেশি কার্যকর। তবে হ্যাঁ, ওর ফিজিওথেরাপি করাতে খুব বেশি সময় লাগে না, ওই 10 থেকে 15 মিনিট লাগে। তো আমাদের তো করানো হয়ে গেছে, আর আমরা এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি টোটোর জন্যে। তো একটা টোটো গেল, তবে লোকজন ছিল বলে দাঁড়ালো না। তো দেখি এখন টোটো পাই কি না। আর আমরা যেহেতু পাশের গ্রামে এসেছি, তাই আমাদের গ্রামের টোটোকে ফোন করলেও এখন পাবো না। তো খানিকক্ষণ একটু দাঁড়ানোর পর আমরা দেখছি একটা টোটো আসছে। দাঁড়াও, একটু জিজ্ঞেস করে দেখি ইনি যাবেন কি না। তো এনার টোটোটা ফাঁকাই ছিল, আর উনি আমাদের গ্রাম পর্যন্ত যাবেন বলছেন। মানে আমরা ভেবেছিলাম বাজার পর্যন্ত যাব, তবে ওঠার পরে উনি বললেন আমি গ্রামে ছেড়ে দিয়ে আসবো। তো ভালোই হয়েছে, বাজারে এসে আমাদের আর নামার প্রয়োজন হয়নি। আমরা একবারে বাড়ির সামনে এসে নেমেছি, আর আমরা বাড়িতে পৌঁছেও গেছি। বাড়িতে ঢোকা মাত্র নেতুবাবু জেঠুকে ডাকছে, তবে নিজে আসতে পারছে না। আসলে ওকে পড়াতে স্যার এসেছে, তো সেই জন্যে মন চাইলেও মেয়েটা আসতে পারছে না। তো আমি বললাম বাবা তুমি পড়ে নাও, তারপর জেঠুর সঙ্গে দেখা করো। এদিকে আবার ছোটি এসে দাঁড়িয়ে আছে। আসলে ছোটির কাছে আমার ঘরের চাবি দিয়ে গেছিলাম, সেটাই ছোটি দিল। তো আমি মণ্ডলবাবুকে বললাম তুমি একটু ঘরটা খোলো। তবে না, নেতুবাবুর আর তর সইল না, জেঠুর সঙ্গে দেখা করতে চলে এসেছে স্যারকে বলে। হ্যাঁ যাও লেখো, মন দিয়ে পড়ে নাও, তারপরে কথা হবে। নেতুবাবু জেঠুর সঙ্গে দেখা করে গিয়ে পড়তে বসেছে, আর আমিও এদিকে আমার ঘরগুলো একটু ঝাড় দিতে শুরু করলাম।
তবে এদিকে দেখছি আমার মা বাবা আসছে। হঠাৎ করেই মা আমাকে ফোন করে বলছে আমরা খাঞ্জিপুরে এসেছি। মা বাবা তো আজিমগঞ্জে ছিল, তবে মণ্ডলবাবুর শারীরিক অবস্থার কথা জেনে ওনারা এসেছেন। ভেবেছিলাম মণ্ডলবাবুর শারীরিক অবস্থার কথা কাউকেই জানাবো না, বিশেষ করে মা বাবাকে তো জানাতেই চাইনি, কিন্তু না জানিয়ে পারলাম না। মাকে অবশ্য সবার শেষে জানিয়েছি। যেদিন পিসির বাড়িতে যাচ্ছিলাম সেদিন সন্ধ্যাবেলায় ফোন করে মাকে বলেছিলাম যে মণ্ডলবাবুর একটু শরীর খারাপ, তাই ও বাড়িতে এসেছে আর আমরা ব্যারাকপুরে যাচ্ছি। তো স্বাভাবিক, মা তো বুঝতেই পেরেছে যে বাড়াবাড়ি কিছুই হয়েছে, না হলে হঠাৎ করে কেন বাড়ি আসবে। তবে আমি ওনাদের কষ্ট করে বাড়িতে আসতে মানা করেছিলাম। ওনাদের আবার দুদিন পরেই ডাক্তার দেখাতে কলকাতায় যেতে হবে। তো আমি বলেছিলাম তুমি কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে এসো, তারপর যদি সম্ভব হয় তখন এসো। তো এখান থেকে আবার ওনাদের কষ্ট করে যেতে হবে, ওই যে বাস জার্নি করতে হবে, এটাই সব থেকে কষ্টের। যাই হোক, ওদিকে ছোটি এসে মা বাবাকে চা দিয়ে গেল, আর আমি দুটো ওভেনে বসিয়ে দিয়েছি গরম জল, আমরা একটু হাত মুখ ধোবো। আর মণ্ডলবাবুকে বললাম এক বালতি খাওয়ার জল আনতে। ও জল আনতেই দেখি এদিকে আমাদের অক্কবাবু এসেছে, আর চোখে জল। আসলে ভীষণ কান্নাকাটি করেছে। ওর মা না রুটি করছিল, আর ও সেই রুটি করবে, ওকে দেয়নি বলে ও কান্নাকাটি করছিল। বর্তমানে ওর খুব জেদ হয়েছে, যেটা চাইবে সেটা ওকে দিতেই হবে। তো অপর্ণার ওদিকে রুটি করা বাকি আছে বলে ও অক্কবাবুকে দিতে এসেছিল ছোটির কাছে। তো আমি বললাম আমার ঘরেই বসিয়ে দাও। তো আমি আমার বেলন চাকিটা দিয়ে দিয়েছি, আর অপর্ণা একটুখানি ময়দা দিয়ে গেছে। তো এখন ওকে বললাম রুটি বেলতে, আর ওদিকে আমার মা তো বসেই আছে। তবে যাই বলো, এবছর কিন্তু ঠান্ডাটা খুবই পড়ছে। ব্যারাকপুরে যে কদিন ছিলাম ওখানেও ঠান্ডা লেগেছে, তবে বাড়িতে ঠান্ডাটা অনেকটাই বেশি। তো আমিও যাব একটু গা ধুতে, ভাবলাম মায়ের কাছে আর বাবার কাছে অক্কবাবুকে বসিয়ে রেখে যাব। তবে এমন কান্নাকাটি শুরু করলো। তবে এদিকেও জেঠু বেরিয়ে পড়েছে, ও জেঠুর কাছে দিলাম আর আমি যাব। তবে তার আগে দেখছি ও জেঠু আমার বাবার সঙ্গে অক্কবাবুর একটু ভাব করানোর চেষ্টা করছে। তো প্রথমে তো বাবাকে দেখছিল আর কাঁদছিল, তবে না, এখন আর কাঁদছে না। দাদু দাদু বাবা আসো আসো দাদা, আসো আসো দাদা, দাদু তো দাদু তো দাদু দাদু বিচার না তুমি বাবা হাত মেলাও দাদা। ও বাবা টানি নিচ্ছে। এই কুম্ভকর্ণ আবার কোথা থেকে আসলো? তাই তো দোস্ত আর একটুই দেবে না। ওনারা ওদিকে গল্প করছিল আর আমিও এদিকে গাটা ধুয়ে চলে এসেছি। আর এখন মা বাবা যে মিষ্টি এনেছিল সেখান থেকে একটা মিষ্টি অক্কবাবু জেঠুকে দিয়ে বললাম আমাদের অক্কবাবুকে একটু খাইয়ে দাও। আমাদের অক্কবাবু না মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো মুখ থেকে শেষ হয়ে গেলে না জেঠুর কাছে আবার চেয়ে নেয়। তো এদিকে আখিকেও ডাকলাম মিষ্টি খাওয়ার জন্যে, আর এদিকে আমার মা বাবা এখন বেরিয়ে যাচ্ছে। তো ওনারা আজকেই যেহেতু এসেছে, ওনারাও তো টায়ার্ড। তো এদিকে নেতুবাবু তো আসতে পারেনি এখনও দিদার সঙ্গে একবারও দেখা করতে। তো মা বাবা খোঁজ করছিল নেতু কী করছে। তো মাকে বললাম নেতু এখন পড়ছে। তো পড়া ছেড়ে মেয়েটা আবার এসে দাদু দিদাকে বাই করে গেল। ওর তো মনটা ছুটে যাচ্ছে এদিকে আসার জন্যে, কিন্তু কি করা যাবে, পড়াশোনা তো করতেই হবে। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরও ইচ্ছে করতো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, মণ্ডলবাবু মা বাবাকে একটু এগিয়ে দিতে গেল, আর তারপর এগিয়ে দিয়ে এসে বসে পড়েছে। আসলে আমি একটু চা বসিয়েছি, এই যে আমার চাটা হয়ে গেছে, মণ্ডলবাবুকে চা দিয়ে দিলাম। আর আজকে নতুন একটা বিস্কিটের প্যাকেট খুলছি। এই বিস্কিট প্যাকেটটা নিয়ে এসেছি আসার সময়, আর এখন দুজন মিলে চা বিস্কিটটা খাবো। দুজন নয়, তিনজন। অক্কবাবু চা খাবে না, তবে বিস্কিট একটু আধটু খাবে। এবার শান্তিতে বসে চাটা খাই, কারণ আজকে না রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই। আসলে মা বাবা আসার সময় তরকারি নিয়ে এসেছে, তো রাত্রিবেলায় আমাকে শুধু একটু ভাতই করতে হবে। তো এদিকে নেতুবাবুর পড়া হয়ে গেছে, নেতুবাবু চলে এসেছে। আর এখন জেঠু কী করছে দেখো, যে আটাটা ছিল সেটা দিয়ে এখন অক্কবাবুর মোচ বানানোর চেষ্টা করছে। আর অক্কটাও দেখো কি সুন্দর শান্ত ছেলের মতো বসে আছে। জেঠু যেটা করছে সেটা জেঠুকে করতেও দিচ্ছে। তবে মাঝে মধ্যে দিদিকে একটু মারারও চেষ্টা করছে। সত্যি ছেলেটার না মারের হাতটা খুব হয়েছে, আর ওর হাতে এত লাগে না, বড়রা মারলেও মনে হয় অত লাগবে না। আর আমাদের অক্কর গায়ে খুব জোর, জানো তো। তো এখন ওর হাতে ময়দা দিতে হবে, উনি ময়দা নিচে ফেলে দেবে, সেটা আবার ওনাকে তুলে তুলে দিতে হবে। এটা হলো ওনার কাজ। তো যাই হোক, ওরা ওদের কাজ করছে, আর আমিও এদিকে রাতের জন্যে ভাতটা বসিয়ে দিলাম। আর তারপর ভাবলাম ছোটিকে একটু মিষ্টিটা দিয়ে দিই,
তবে ছোটি না বাড়িতে নেই, তো সেই জন্য ভাবলাম ওকে পরে দিয়ে দেব। তো এখন জেঠু দুটোকে তো সামলাতেই পারছে না, আর এই দুটো যখন এক জায়গায় হয় জেঠুকে পুরো পাগল করে দেয়। কেউ কারোর কথা শোনে না, ছোটটা বলে আমাকে দেখ, বড়টা বলে আমাকে দেখ। তবে বর্তমানে বড়টার থেকেও ছোটটা বেশি দুষ্টু হয়েছে। তো আমি বললাম দাঁড়াও, আমি ওটাকে নিয়ে ঘরে যাচ্ছি। তো অক্কবাবুকে নিয়ে আমি চলে এসেছি ঘরে, আর এখন ঘরের বিছানার চাদরটা একটু পাল্টাবো। আর ওদিকে নেটুবাবুকে বললাম তুমি জেঠুর সঙ্গে খেলা করো, আর ওদিকে অক্কবাবু এখন বাটারফ্লাই ধরার চেষ্টা করছে। তবে যতই দুটোকে আলাদা করে রাখার চেষ্টা করি না কেন, দুজন দু জায়গায় কিছুতেই থাকবে না। দিদি ভাইকে ছাড়া থাকতে পারে না, ভাইও দিদিকে ছাড়া থাকতে পারে না। তবে এসে দেখো এখানেও দুষ্টামি শুরু করেছে। ও যদি ওই বাক্সের ওপরে গিয়ে বসে তাহলে তো ভাইও উঠবে বলো। তো ওকে তো নিচে নামালাম, আর এখন দেখো দিদিকে মারতে চলে এসেছে। তো আমি দিদিকে বকছি বলে ও একটু দিদিকে হাত নাড়িয়ে নাড়িয়ে বকে দিল। কত যে বুদ্ধি হয়েছে, মানে এইটুকু বাচ্চার যে এত বুদ্ধি সেটা দেখে না সত্যিই মাঝে মধ্যে অবাক লাগে। আর আমাদের অক্ক না ভীষণ কথা বোঝে। দুজনকে সরিয়ে নাড়িয়ে বিছানার চাদরটা তো তুললাম, তবে এখন বিছানার চাদরটা পাতবো। তবে এখন তো তিনজন বসে পড়েছে, তো জেঠুকে বললাম তুমি তো ওঠো। তো জেঠু তো উঠে গেল, তবে নেতুবাবু আর অক্কবাবু এনারা দুজন কিছুতেই নামতে চাইছিল না। তো যাই হোক, নেতুবাবুও আমার বকা শুনে নামলো, তবে এই ছোটো জনা কিছুতেই নামবে না। তো আমি বললাম দাঁড়াও, তোমাকে আমি চাদর দিয়ে ঢেকেই দেবো। না ভাই কেমন নামাতে তুমি নিচে নামো। এটা বাচ্চা এসো এসো। অক্কবাবু তো কিছুতেই খাট থেকে নামবে না, তো ওকে তো টেনে নামানো হলো। আর এখন আমি আর নেতুবাবু বিছানার চাদরটা পেতে নিয়েছি। অক্কর মনে হচ্ছে ঘুম পাচ্ছে, বারবার শুয়ে পড়ছে, তাই আমি ভাবলাম ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। নেতুবাবু ঘরে চলে গেছে, আর অক্কবাবু ঘুমোবে না, না এ বিচ্ছু ঘুমোবে না। ওই দেখো উঠে লাফানো শুরু করেছে। ও মজা করছিল, এমনিই শুয়ে পড়ছিল, ওই যে ঘুরছিল, ঘুরতে ঘুরতে হয়তো ওর মাথাটা ঘোরাচ্ছিল। তবে এইদিকে দেখো হাতছানি দিয়ে জেঠুকে ডাকছে, কত বুদ্ধি দেখেছো। তো এখন মনে হচ্ছে জেঠুর সঙ্গে খেলা করবে। যখন ওর মা রাখতে এসেছিল তখন ছেলে থাকতে চাইছিল না। বাবা মারে না, জেঠুর চোখে লাগবে বাবা। ও ষাট 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 মারে না বাবা, জেঠুর চোখে ব্যথা না, মারে না বাবা। ও ষাট ষাট করে দাও, ষাট ষাট করে দাও, একটু ষাট ষাট করে দাও, ষাট 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 ষাট, হ্যাঁ ষাট ষাট। আর মারবে না, হ্যাঁ জেঠুকে মারবে না, তোমার জেঠু না। ডাক্তারবাবু না মণ্ডলবাবুকে একটা আই ড্রপ দিয়েছে, তো সেই আই ড্রপটা মণ্ডলবাবুর চোখে একটু দিয়ে দিলাম। আর এদিকে এসে নেতুবাবুর মাকে মিষ্টিটাও দিয়ে এলাম। আর এদিকে এসে দেখছি মণ্ডলবাবু আর অক্কবাবু এখন আবার খেলা শুরু করেছে। আমাদের অক্কবাবুর ঘুমের কোনো টাইম টেবিল নেই, ওর যখন ঘুম পায় তখন ঘুমিয়ে পড়ে। তবে বেশিরভাগ দিন দেখি ও সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ে। তবে আজকে রাত প্রায় 9:30 বাজতে চলল, ওর চোখে একটুও ঘুম নেই। তো এদিকে আখি তো চলে এসেছে ভাইকে নিয়ে যাওয়ার জন্যে। তবে দেখো ছেলে কিছুতেই যাবে না, ও এসেছে সম্ভবত 6:30টার সময়, আর এখন 9:30 বাজে, তাও ওর বাড়ি যাওয়ার একটুও ইচ্ছে নেই। তো আখি তো নিতে পারলো না। তো আমি বললাম দাঁড়াও আর 5 মিনিট জেঠুর সঙ্গে খেলুক, তারপরে তুমি নিয়ে যেও। তো জেঠুর সঙ্গে খেলতে না ও খুব ভালোবাসে। অক্কবাবু বাড়িতে চলে গেছে, আর আমিও এখন অক্কবাবু জেঠুকে এক্সারসাইজগুলো করিয়ে দিলাম। আর তারপর চলে এসেছি রান্নাঘরে, ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি। আর এই যে মা মাছ দিয়ে কাঁচা কলার তরকারি, সেই সাথে বাঁধাকপির ঘন্ট আর চিকেন দিয়ে গেছে। আসার সময় মণ্ডলবাবুকে বলতে বলতে এসেছি বাড়িতে গিয়ে গরম গরম ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে খাবো। মণ্ডলবাবু তো এক পায়ে রাজি ছিল, তবে বাড়িতে এসে যে এত কিছু দিয়ে ভাত খাবো সেটা আশা করিনি। মাকে তো আমি বারণই করছিলাম তরকারি আনতে, কারণ এরকম জার্নি করে এসে রান্না করে খাওয়ার অভ্যাস আমার আগাগোড়াই আছে। আমাদের রাতের খাওয়া দাওয়া তো হলো। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।